the cosmetic indications which are strongly linked patient's future psychology. একটা বেবি যখন সে যখন বেবি আছে তখন তার পেশাবটা কোথা দিয়ে আসছে সেইটাকে অত বদার করে না, বাট when the baby become growing up, gradually growing up, the psychology develop করবে এবং সে at times he will feel discomfort, psychological discomfort. কেন করবে? for the abnormally located meatus, এটার জন্য সে তার ডিসকমফোর্ট ফিল করবে। তারপর ক্লেফট গ্লান্সটা একটু ক্লেফট যদি থাকে, রোটেটেড পেনিস উইথ অ্যাবনর্মাল কিউটিনাস রেফি যদি থাকে, প্রিপিউটাল হুড, পেনোস্কুটাল ট্রান্সপোজিশন অ্যান্ড স্প্লিট স্কুটাম, এই যে সমস্তগুলো কনজেনিটাল অ্যাবনর্মালিটিগুলো আগে আমরা আলাপ করেছি, এই সমস্তগুলো থাকলে তার উপর একটা সাইকোলজিক্যাল বার্ডেন হবে when the baby will grown up. Okay, split scutum, penoscutal transposition, preputal hood, rotated penis with abnormal cutaneous raphe, cleft glands and abnormal located meatus. Cleft leaf হয় না, গ্ল্যান্সেও কিন্তু এরকম ক্লেফট গ্ল্যান্স পাওয়া যায়। নাও অপারেশনে যখন আসবে তখন তোমাকে প্রি অপারেটিভ কনসিডারেশন কি নিতে হবে? ফার্স্ট থিং ইউ হ্যাভ টু থিঙ্ক যে আমরা কখন সার্জারিটা করব। ফ্রিকোয়েন্টলি আমরা জিজ্ঞেস করি যে একটা পেশেন্ট এসেছে, কোন টাইমটা তুমি চুজ করবা ফর অপারেশন? ইউজুয়ালি পারফর্ম বিটুইন দি 6 to 12 months অফ দি এজ। একটা বেবি মা হয়তো তোমাকে 1 মাস বা বয়সেই যখন মা খেয়াল করেছে কি দাদি নানিকেও খেয়াল করেছে তোমার কাছে নিয়ে আসলো, বাট সাথে সাথে ইউ শুড নট টু গো ফর সার্জারি, উই মাস্ট হ্যাভ টু ওয়েট টিল 6 to 12 months. ইট ইজ দ্য আইডিয়াল টাইম ফর পারফর্মিং অপারেশন। কেন? healing seems to occur more quickly and with fewer scars, and young infants overcome the stress of surgery more easily. কারণ এই বয়সে তোমাকে হিলিংটা সুন্দর হয়, কম স্কার হয় এবং যে অপারেশনের স্ট্রেস থাকে বেবি সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে। দিস এজ সিমস টু এক্সক্লুড মোস্ট চিলড্রেন ফ্রম দি সাইকোলজিক, ফিজিওলজিক অ্যান্ড অ্যানেস্থেটিক ট্রমা অ্যাসোসিয়েটেড উইথ হাইপোস্পেডিয়াস সার্জারি। এবং এই বয়সে যে সমস্ত সাইকোলজিক্যাল বা সোশ্যাল ট্রমা হয় সেটাও বেবিরা খুব দ্রুত এটাকে ওভারকাম করতে পারে। দেখো এখানে একটা বেবি বসে আছে। আগেকার আমলে সার্কামসিশন বা এখনও আমাদের গ্রামগঞ্জে সার্কামসিশনটা করা হয় বাই মিনস অফ হাজাম। তাহলে দেখো একজন হাজাম এসেছে, বাট বেবিটা হা করে বলছে সার্কামসিশন নো লঙ্গার রিকমেন্ডেড। বেবি হাজামকে বলছে সার্কামসিশন নো মোর রিকোয়ার্ড, নো লঙ্গার রিকমেন্ডেড। ঠিক আছে, তাহলে বেবি তাকে বলছে যে সার্কামসিশনটা এখন রিকমেন্ডেড না, ইউ গো ব্যাক। হি জাস্ট সেড হিজ ফার্স্ট ওয়ার্ড, সে তার প্রথম শব্দটাই বললো যে সার্কামসিশনটা এখন নট রিকমেন্ডেড। প্রি অপারেটিভ হরমোনাল স্টিমুলেশন, তাহলে আমরা পেশেন্টকে একটা টাইম চুজ করব কোন টাইমে আমরা অপারেশনে যাব। অ্যান্ড বিফোর গোয়িং অপারেশন সেখানে আমাদের একটু কাজ আছে। প্রি অপারেটিভ হরমোনাল স্টিমুলেশন, হিউম্যান কোরিওগোনাডোট্রপিন হরমোন 250 to 500 ইউনিট সাবকিউটেনিয়াসলি টুয়াইস এ উইক ফর 3 weeks। এই ইঞ্জেকশনটা আমরা ইউজ করি, ইনক্রিজেস দি পিনাইল সাইজ অ্যান্ড লেন্থ। এটা হলে বেবির একটা পেনিসের সাইজটা এবং লেন্থটা ইনক্রিজ করে। আর কি করে? ডিক্রিজেস ইন হাইপোস্পেডিয়াস অ্যান্ড কর্ডি সিভিয়ারিটি। হাইপোস্পেডিয়াসটাও একটু কমের দিকে আসে এবং কর্ডি যেটা থাকে তার সিভিয়ারিটিটা কম থাকে। অ্যান্ড ইনক্রিজড ভাস্কুলারিটি অ্যান্ড থিকনেস অফ দি কর্পাস স্পঞ্জিওসাম। অ্যান্ড লাস্টলি অ্যালাউন্স অফ মোর সিম্পল রিপেয়ার্স, এবং রিপেয়ারটা একটু সিম্পল হয়। তাহলে যদি আমরা এই বেবিটাকে আগে কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন 250 থেকে 500 ইউনিট যদি সাবকিউটেনিয়াসলি টুয়াইস এ উইক ফর 3 weeks আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই বেনিফিটগুলো আমরা পেতে পারি। আর কি করতে পারি? আইএম টেস্টোস্টেরন এনথেনেট ইঞ্জেকশন, টেস্টোস্টেরন ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায়। কারণ আমরা আগে জেনেছি যে টেস্টোস্টেরনের ডেফিসিয়েন্সি এই বেবিটা থাকতে পারে। তো আইএম টেস্টোস্টেরন এনথেনেট 2 mg per kg per dose given for a total of 2 to 3 doses before hypospadias repair। তাহলে আমরা কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন ইউজ করতে পারি, আমরা টেস্টোস্টেরন ইঞ্জেকশন ফর্মে ইউজ করতে পারি। অ্যান্ড টেস্টোস্টেরন প্রোপিওনেট ক্রিম অলসো পাওয়া যায় 2%, 3 times daily for 2 weeks। অথবা যদি আমরা
টেস্টোস্টেরন প্রোপিওনের যে ক্রিম পাওয়া যায়, ক্রিমটা আমরা পেনিসে করতে পারি, লাগাতে পারি ফর মোর দ্যান 3 উইকস। এগুলো করলে পেনিসের লেন্থ একটু এনলার্জ করে, ওরিফিসটাকে ম্যাচিউর হয়, কর্পাস স্পঞ্জিওসামটাও একটু ম্যাচিউর হয়, সো দ্যাট দিস থিংস আর অ্যালাউজ আস ফর দি প্রপার হিলিং। নাও হোয়াট আর দ্য জেনারেল প্রিন্সিপালস অফ হাইপোস্পেডিয়াস রিপেয়ার? আমরা কমন যে প্রিন্সিপালটা ফলো করি সেটা হলো কি, অর্থোপ্লাস্টি, ইউরোথ্রোপ্লাস্টি, মিউটোপ্লাস্টি অ্যান্ড গ্রানুলোপ্লাস্টি অ্যান্ড লাস্টলি স্কিন কভারেজ। এই 5টা জিনিসকে আমরা ফলো করি। হোয়াট ইজ অর্থোপ্লাস্টি, তারপর আছে ইউরোথ্রোপ্লাস্টি, মিউটোপ্লাস্টি অ্যান্ড গ্রানুলোপ্লাস্টি, লাস্টলি স্কিন কভারেজ। ওই যে বেবিটা তাকে বলেছে না সার্কামসিশন ইজ নট অ্যালাউড, তার মানে সে তার যে হুড যেটা আছে এই হুডটাকে কাটতে দেবে না। এই হুডটা দিয়েই তোমার স্কিন কভারেজ করতে হবে, ওই হুডটা দিয়েই তোমার ইউরোথ্রোপ্লাস্টি করতে হবে। দ্যাট ইজ হোয়াই মানে যদি কোনো পেশেন্টের হাইপোস্পেডিয়াস থেকে থাকে, সার্কামসিশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড আনটিল এন্ড আনলেস ইউ হ্যাভ কারেক্টেড দি হাইপোস্পেডিয়াস। ঠিক আছে? বেবিটা কিন্তু ওই যে প্রথম শব্দ ওইটাই বলেছে যে ইউ আর নট অ্যালাউড। তাহলে আমাদের 5টা জিনিস মনে রাখতে হবে। উই হ্যাভ টু ডু অর্থোপ্লাস্টি, উই হ্যাভ টু পারফর্ম ইউরোথ্রোপ্লাস্টি, উই হ্যাভ টু পারফর্ম মিউটোপ্লাস্টি অ্যান্ড গ্রানুলোপ্লাস্টি। ঠিক আছে? দেখো এখানে আগেকার আমলে যে সার্কামসিশনের যে সমস্ত টেকনিক ছিল এগুলো একদম অনেক আগেকার। হ্যাঁ, তখন কি নিষ্ঠুর, তখন কিন্তু ছোটোবেলায় করতো না, বড়োবেলায় দেখো হাতটা ধরে ধরে নিয়ে এসেছে অ্যান্ড হাজাম সাহেব সামনে বসে মোটামুটি উনি এই সমস্ত জিনিস পারফর্ম করছে। হ্যাঁ, এটা পুরো 15th সেঞ্চুরির কথা। সেখানে সার্জন দেখো কীভাবে সব কঠিন কঠিন কাজগুলো করতো, তখন জীবনটা খুব জটিল ছিল, তাই না? সিরাফিডিন ওয়াজ এ সার্জন ফ্রম দি সেন্ট্রাল অ্যান্টোলিয়া ডিউরিং দি অটোমান পিরিয়ড। অটোমান সাম্রাজ্যের সময় তখন এই সমস্ত one of these books he described the fine scalpel, so scalpelটার নাম ছিল মিসবা, used for the treatment of meatal stenosis in hypospadias। উনি যে স্কালপেলটা ব্যবহার করতো তার নাম ছিল মিবজা। নাও আমরা যে কথাগুলো বললাম, হোয়াট ইজ অর্থোপ্লাস্টি? অর্থোপ্লাস্টি মিনস কারেকশন অফ দি কর্ডি, কারেকশন অফ দি ভেন্ট্রাল কার্ভেচার যেটা হয়েছে, কর্ডি যেটাকে আমরা বলি, সেই কর্ডিটাকে আমাদেরকে কারেকশন করতে হবে। The ventral tissue includes the shaft of the skin, dartos muscle, corpus spongiosum, urethral plate, and the overlying tunics of the corpora cavernosus may be shortened related to the dorsal surface। তাহলে এটা ডরসাল সারফেসের চাইতে ভেন্ট্রাল সারফেসের শর্টেজ থাকে বলে কর্ডের সৃষ্টি হয়, তো সেটা দ্যাট শুড হ্যাভ টু বি কারেক্টেড। অ্যান্ড ভেন্ট্রাল কার্ভেচার অকার্ড ইন 11% of primary distal cases and 30% mid shaft and 81% proximal hypospadias। তাহলে কডিটা কত কমন দেখো, 11% ক্ষেত্রে হচ্ছে কি তোমার প্রাইমারি ডিস্টাল কেসে প্রেজেন্ট থাকে কডি, 30% মিড শ্যাফটে পজিশনে থাকে মেটাস সেখানে থাকবে, অ্যান্ড 81% প্রক্সিমাল হাইপোস্পেডিয়াসের ক্ষেত্রে থাকে। আমরা মোস্টলি সাধারণত প্রক্সিমাল হাইপোস্পেডিয়াসটা বেশি পেয়ে থাকি, সো দ্যাট অবভিয়াসলি সেখানে তুমি বলতে পারো যে কডি আছে। that this codi should be corrected first। and কডিটা কেন হচ্ছে, যেহেতু যে তোমার শ্যাফটের স্কিন, ডার্টোস মাসেল, কর্পাস স্পঞ্জিওসাম, ইউরেথ্রাল প্লেট অ্যান্ড দ্য ওভারলাইং টিউনিক্স অফ দি কর্পোরা ক্যাভার্নোসামস মে বি শর্টেন্ড। এই শর্টেন্ড হয় বলেই নিচের দিকে শর্ট থাকলে উপরের দিকটা ওটাকে টেনে ব্যাখ্যা করে ফেলে নিচের দিকে। হ্যাঁ, এই জন্য বলা হয় হুডি সিস্টেম হচ্ছে, দ্যাট ইজ ভেন্ট্রাল কার্ভেচার যেটা থাকে শ্যাফট অফ দি পেনিসিস, দ্যাট শুড বি কারেক্টেড। তাহলে অর্থোপ্লাস্টি বলতে ইউ শুড টু কারেক্ট দি ভেন্ট্রাল কার্ভেচার। কার্ভেচারটা আমরা ভেন্ট্রাল বলছি কেন, যেহেতু এইভাবে বেঁকে থাকে, সো মানে আন্ডার সারফেস থেকে কন্ট্রাকশন হয়েছে বলে উপর দিক থেকে নিচের দিকে নেমে এসেছে, এবং আন্ডার সারফেস অফ দি পেনিসে এই ডিফেক্টগুলো শর্টেজ থাকে বলেই এটা নিচের দিকে বেঁকে এসেছে। উপরের দিকে ডেভেলপমেন্ট ঠিক আছে, কিন্তু আন্ডার সারফেস স্ট্রাকচারগুলো ডেভেলপমেন্টালি শর্ট। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই দ্যাট ডেভেলপস এ ভেন্ট্রাল কার্ভেচার।
Preoperative assessment cannot accurately predict either the extent of curvature or the means required for strengthening. অনেক সময় বাড়ির থেকে দেখে যতটুকু না বোঝা যায়, কাজে গেলে মনে হয় তার চেয়ে আরও বেশি। সো intraoperative assessment of the penile curvature by either artificial or pharmacological methods is a critical step in the hypospadias repair. সেখানে আমরা কি বলছি, নর্মালি একটা পেশেন্ট এসেছে, তুমি পেনিসটা দেখেছো এটা কার্ভড হয়ে আছে, কতটুকু কার্ভ আছে এটা কিন্তু মানে ওই অবস্থায় প্রিডিক্ট করা যাবে না আনটিল অ্যান্ড আনলেস ইউ মেক দি পেনিস ইরেক্ট। এখন ডিউরিং দি অপারেশন হাউ উইল মেক দি পেনিস ইরেক্ট, দেয়ার শুড বি অ্যান মানে আর্টিফিশিয়াল আর ফার্মাকোলজিক্যাল কিছু মেথড আছে যেটা ইনজেক্ট করলে তখন পেনিসটা ইরেক্ট হবে, তখনই তুমি কার্ভেচারটা প্রপারলি অ্যাসেস করতে পারবা, ঠিক আছে। অ্যান্ড ইট শুড বি পারফর্মড আফটার ডিগ্লোভিং অফ দি পেনাইল শ্যাফট স্কিন। আগে স্কিনটাকে সরাই নেওয়ার পরে তুমি ডিগ্লোভিং করে নেওয়ার পরে যদি তুমি আর্টিফিশিয়াল এজেন্ট তুমি ইনজেক্ট করো, দ্যাট ইজ নর্মাল স্যালাইন, যদি পেনিসের শ্যাফটে ইনজেক্ট করে দাও, পেনিসটা ইরেক্ট হবে, তখনই তুমি কার্ভেচারটা প্রপারলি বুঝতে পারবা, সো দ্যাট ইট উইল হেল্প ইউ টু মেক দ্য কারেকশান। উপরে দেখো আমরা ওই একটা স্যালাইনের নিডল ইন্ট্রোডিউস করে দিয়েছি গ্লান্সে, ওখান দিয়ে আমরা আর্টিফিশিয়ালি নর্মাল স্যালাইন আমরা ইন্ট্রোডিউস করছি। তার আগে কী করেছি, পেনিসের স্কিনটাকে ডিগ্লোভিং করে নিচের দিকে সরাই দিয়ে এসেছি এবং গোড়ায় দেখাটা বাঁধন দিয়ে রেখেছি, নাহলে তো ওই স্যালাইন যেটা ইনজেক্ট করছে তো মানে আরও ভিতরে চলে যাবে। তো এরপরে এর কারণের জন্য দেখো পেনিসটা ইরেক্ট হয়েছে, অ্যান্ড ইরেক্ট হওয়ার পরে এখন তুমি বুঝতে পারছো যে কোন লেভেলে তোমার কার্ভেচার আছে, সেখানে এটাকে কারেকশন করার যে মেথড আছে সেই মেথডে ইউ হ্যাভ টু কারেক্ট ইট, ঠিক আছে। তাহলে ফার্স্টে ইউ হ্যাভ টু কারেক্ট দি কর্ডি। Artificial erection induced by the saline injection remains the most commonly used means to assess presence and severity of the ventral curvature. Now, next step is the urethroplasty. তুমি ভেন্ট্রাল কার্ভেচারটা কারেক্ট করেছো, কারেক্ট করলে কার্ভেচারটা ঠিক আছে সোজা হলো, কিন্তু ইউরিন পাস তো করতে হবে তোমার প্রপার জায়গাতে, দ্যাট ইজ মেটাসটাকে পজিশনে নিয়ে আসতে হবে, যেটা বলা হচ্ছে ইউরোথ্রোপ্লাস্টি। তাহলে এটাকে ইন কেস অফ distal hypospadias and in case of mid shaft hypospadias TIP রিপেয়ার করতে হবে, তারপরে মিড শাফট হাইপোস্পাডিয়া এখানে তোমাকে এটাকে ইউরোথ্রোপ্লাস্টি করতে হবে। কমনলি তুমি মনে রাখবা যেটা আমরা উই ডু ইউরোথ্রোপ্লাস্টি, দ্যাট ইজ ইউরেথ্রা যে পজিশনে আছে ওখান থেকে আমরা বাই সার্জিক্যাল মিন্স এটাকে আমরা ইলংগেট করব, করে একদম নিয়ারার টু দি টিপ অফ দি গ্লান্সে আমরা নিয়ে আসবো। এবং এখানে যদি যে এক্সিস্টিং যে ইউরেথ্রা আছে, যদি সেখানে মনে হয় খুব শর্টেজ হয়ে যাচ্ছে, উই শুড হ্যাভ টু মেক এ নিউ ইউরেথ্রা বাই মিনস অফ দি স্কিন অফ দি ফোরস্কিন, যে জন্যে ফোরস্কিনটা মানে এক্সারসাইজ করা হয় না, সার্কামসিশন করা হয় না। ওখানে যে হুডের ওখানে যে স্কিন আছে, ফোরস্কিন আছে, ওর সাবকিউটানাস লেয়ারটাকে নিয়ে আমরা ইউরেথ্রাটাকে বানাই দেই। তাহলে ইট ইজ নেসেসারি টু মেক দি ইউরেথ্রাল রিকনস্ট্রাকশন। ক্লিয়ার? নাও হোয়াট মে বি দি কমপ্লিকেশনস? এই হাইপোস্পিডিয়াস রিপেয়ারে কমপ্লিকেশনটা কী হবে? দেয়ার মে বি ব্লিডিং অর হেমাটোমা হতে পারে, মেটাল স্টেনোসিস হয়ে যেতে পারে, তারপরে ইউরেথ্রোকিউটিনিয়াস ফিস্টুলা হতে পারে, ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে, ইউরেথ্রাল ডাইভার্টিকুলাম হতে পারে, উন্ড ইনফেকশন হতে পারে, অ্যান্ড ইম্পেয়ার্ড হিলিং অ্যান্ড ব্রেকডাউন অফ রিপেয়ার। তা ব্রেকডাউন অফ রিপেয়ার হলে কি হলো? আবার যা ছিল তাই হলো। তাহলে আমরা যখন হাইপোস্পিডিয়াস রিপেয়ার করব তখন আমাদের মনে রাখতে হবে দেয়ার মে বি সাম কমপ্লিকেশনস লাইক ব্লিডিং অর হেমাটোমা হতে পারে, মেটাল স্টেনোসিসটা হতে পারে, ইউরেথ্রোকিউটিনাস ফিস্টুলা হতে পারে, ইউরেথ্রাল স্ট্রিকচার হয়ে যেতে পারে, তারপরে উন্ড ইনফেকশন হতে পারে, ইম্পেয়ার্ড হিলিং অ্যান্ড ব্রেকডাউন অফ দি রিপেয়ার, দ্যাট ইজ রিপেয়ারটা টিকলো না, এটা হতে পারে। ঠিক আছে? তাহলে এইগুলো কমপ্লিকেশনটা আমাদের হাইপোস্পিডিয়াসে আসতে পারে রিপেয়ার করলে।